সিলেটের ৩ উপজেলায় ত্রাণ পাচ্ছে না বন্যা দুর্গতরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটে প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এসব এলাকায় আশ্রয়কেন্দ্র ছাড়াও পানিতে ভেসে থাকা ঘরবাড়িতে শত শত মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে। প্রশাসন থেকে যথাযথ বরাদ্দের দাবি করা হলেও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সিলেটে বন্যা কবলিত ১৩ উপজেলার অন্যতম গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তোয়াকুল ইউনিয়ন। প্রত্যন্ত এ এলাকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে। ইউনিয়নের সাদিবাড়ি গ্রামের প্রায় ৪০০ মানুষ টানা ৫ দিন সংগ্রাম করছেন বন্যার সাথে। ভেসে গেছে তাদের সারা বছরের মজুদ ধান চাল। কোনো রকমে একবেলা খেয়ে দিন পার করছেন তারা। ইঞ্জিন চালিত নৌকা দেখলে ছুটে আসছেন ত্রাণের আশায়, তবে এখনো পাননি কোনো সহায়তা। ইউনিয়ন থেকে কোনো কিছু আমরা পাওয়া গেছে না। এটা সব তারও খেতি একটা হাইতো আর না মরিয়া যার সরাসরি পানি হাইরাম। পানি দিয়ে ফুটায় খান না? না না, ফুটাইয়া হাইরাম না। পরিস্থিতি কতটা ভয়াবহ ওনার এই বক্তব্যে বোঝা যায়। এটি গোয়াইনঘাটের একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যে নলকূপ যেগুলো থাকার কথা সেই নলকূপগুলোও পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে ডাইরেক্ট যে সরাসরি যে বন্যার পানিটা, এই সরাসরি বন্যার পানি ওনারা খাচ্ছেন। একই উপজেলার শিয়ালাহাওর গ্রাম নন্দীরগাঁও ইউনিয়নের এই গ্রামের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী। তাদের কিছু পরিবার আশ্রয় নিয়েছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে। দুর্যোগে তারা পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধিদের। না না, এরা দিব কি, এরা রুদে পেট ভরে না, আমরা কুচ করবো, খালি বুড়ের এনে দরকার। গোয়াইনঘাটে ৫৬টি আশ্রয়কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন। প্রায় ১.৫ লাখ বানভাসীর মধ্যে আশ্রয়কেন্দ্রে মাত্র ১,৭২৫ জন। প্রশ্ন উঠেছে, তাহলে সরকারি ত্রাণ যাচ্ছে কোথায়? এখানে যে আশ্রয়কেন্দ্র দেখতে পাচ্ছেন বা এই আশেপাশে যেখানে দেখেছেন প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়েছে। 333 এবং 999 কল করছে। তাদেরকে আমরা নৌকায় করে হলেও তাদেরকে যে খাদ্য সহায়তা আছে সেটি এটা বিতরণ করেছে। যখন প্রত্যন্ত এলাকার চিত্র তুলে ধরা হলো এই কর্মকর্তার কাছে, তখন প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা। যদিও সাফাই দেওয়ার চেষ্টা নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের। তাদের হাজারো সমস্যা থাকে। এদিকে কিছুটা কমতে শুরু করেছে সুরমার পানি, তবে এখনো বিপদসীমার উপরে কুশিয়ারা। এছাড়া সিলেটে শুক্র ও শনিবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নদ নদীর পানি কমায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে ধীরে। বাড়িঘর থেকে পানি নামলেও আশ্রয়কেন্দ্রেই থাকতে হচ্ছে বন্যার্তদের। বেশিরভাগেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পৌঁছায় খাদ্য সংকটে বন্যা কবলিতরা। সদর উপজেলার দেখার হাওরপাড়ের সুলতানপুর গ্রামের বাসিন্দা বিলকিস বেগম। স্বামী ও 2 সন্তান নিয়ে থাকেন সরকারি খাস জায়গায়। 2022 সালের ভয়াবহ বন্যায় বিলকিস বেগমের কাঁচা ঘর বিধ্বস্ত হয়। 2 বছরের মাথায় আবারও হারিয়েছেন ঠাঁই। বাড়ি থেকে পানি নামলেও বসবাসের অনুপযোগী হওয়ায় ফিরতে পারছেন না। এবারে বন্যা আরো বেশি আমার ক্ষেত্রে হয়েছে, কিন্তু ভাই আমরা গরিব যারা তারা পায় না কোনো জিনিসপত্র, একটা গড় দর, কিন্তু যারা আছে তারা পায়, আমরা পাই না। এই গ্রামের নিম্ন আয়ের অন্তত 50 পরিবারের অবস্থাও একই। আশ্রয়কেন্দ্রে ঠাঁই না পেয়ে অনেকেই বাস করছেন নৌকা বা অন্যের বাড়িতে। 5 দিন ধরে পানিবন্দী এসব মানুষের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। চেয়ারম্যান মেম্বার কেউ এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। স্কুলে আইতাম পারছি না, নাও দি মেঘের মাঝে তুফানের মাঝে জরির মাঝে তেবা দাইয়া উঠছি আর একবারই আশ্রয় লইছি। ওখানে বর্তমানে গরু আমার পানি আছে। বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় ধীরে নামছে বন্যার পানি। এখনও 542 আশ্রয়কেন্দ্রে আছেন 19,000 মানুষ। দুর্গতদের সহায়তার আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার। এখানকার ঘরবাড়ি তো আর আপনার ওই যে মাটির ঘরবাড়ি না, এখানে খড়ের বা ওইরকম আপনার টিনের ঘরবাড়ি, সেগুলো একেবারে ড্যামেজড হয় না, বাট কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো আমরা বন্যা পরবর্তীতে অ্যাসেস করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সুনামগঞ্জ জেলার 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি তো ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে তো মানুষ তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না। তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত?
দেখুন, আমি আপনাকে প্রথমে বলি, আজকে 6 দিন পরে সূর্যের দেখা পেয়েছে সুনামগঞ্জবাসী। আপনাকে যদি দেখাই, আমি এখন ঠিক সুনামগঞ্জের সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছি। সুরমা নদীর পানি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 16 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ পানি কিন্তু খুব দ্রুত নামতে শুরু করেছে। পানি নামছে ঠিকই, কিন্তু হাওর এলাকা অর্থাৎ তাহিরপুর, বিশম্বরপুর, জামালগঞ্জ এসব উপজেলায় কিন্তু এখনও পানিবন্দী আছে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ। আশ্রয়কেন্দ্রে প্রায় এখন পর্যন্ত 18 থেকে 19,000 মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন। কিছু কিছু সুনামগঞ্জ সদর উপজেলার কিছু আশ্রয়কেন্দ্র থেকে মানুষ আমরা দেখেছি তাদের বাসাবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে তারা বাড়িতে যাচ্ছে। আর আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা আসলে খাদ্য সহায়তার কথা বলছেন। খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। আশ্রয়কেন্দ্র ছাড়াও যে আমরা যদি বলি, বিভিন্ন উপজেলার যে পানিবন্দী অবস্থা যারা রয়েছে তারা কিন্তু এখন সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে খাদ্য সংকট এবং বিশুদ্ধ খাবার পানি সংকট। কারণ ইতিমধ্যে বেশ কিছু বিশুদ্ধ খাবার পানি টিউবওয়েল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে বিশুদ্ধ খাবার পানি সংকট একটা প্রকট আকার ধারণ করেছে। এবং কাঁচা ঘরবাড়ি, হাওর এলাকার কাঁচা ঘরবাড়ি অনেক বিধ্বস্ত হয়ে গেছে। এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা নিরূপণ করতে পারেনি। কিছুক্ষণ আগে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তো আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে এবং ত্রাণ সহায়তার কথা তিনি বলেছেন। তারা বলছেন যদিও বন্যার্ত কবলিতরা বলছে ত্রাণ সহায়তা পাচ্ছে না, কিন্তু তিনি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানি ঠিকই কমছে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখন দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছুক্ষণের মধ্যে শুরু হবে শোভাযাত্রা। এ বিষয়ে আরও জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী জাহানারা পারভিনের কাছে। জাহানারা, শোভাযাত্রা সম্পর্কে বিস্তারিত জানাবেন, কখন শুরু হবে সেটি? শোভাযাত্রার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগের নেতারা কর্মীরা দুপুর থেকে জড়ো হয়েছেন। এখন মঞ্চে নেতারা কথা বলছেন, বিভিন্ন পর্যায়ের নেতারা এবং নেতাকর্মীরা দুপুর থেকে এসছেন। কিছুক্ষণ পরই এখানে কথা বলবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিছুক্ষণ পর কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দিনের কর্মসূচি গতকাল ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর মধ্যে রয়েছে 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা এবং আরও অনেকগুলো কর্মসূচি রয়েছে। আজকের এই শোভাযাত্রাটি এখান থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে, এলিফ্যান্ট রোড হয়ে, মিরপুর রোড হয়ে গিয়ে ধানমন্ডি 32 নম্বরে শেষ হবে। এবং এখন আসলে আওয়ামী লীগ নেতারা কথা বলছেন, তারা আওয়ামী লীগের এই যে 7.5 দশকের যে গৌরবোজ্জ্বল পথ চলা এবং বাঙালির অধিকার আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা, আওয়ামী লীগের এই দীর্ঘ যে জার্নি, 75 বছরের যে ইতিহাস, সেই গৌরবোজ্জ্বল অর্জনগুলো তারা করেছেন সেগুলো নিয়ে আসলে আজকে মঞ্চের নেতারা, বিভিন্ন পর্যায়ের নেতারা কথা বলছেন। সবাই আসলে অপেক্ষা করছেন এই মঞ্চের বক্তৃতা শেষ হওয়ার পর শোভাযাত্রা শুরু হবে। একটা বর্ণাঢ্য আনন্দ মিছিল শোভাযাত্রা এখানে আয়োজন করা হয়েছে, প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাক ঢোল বাদ্য বাজানো হচ্ছে, এক ধরনের উৎসব মুখর পরিবেশ। নেতাকর্মীরা বলছেন যে ঈদের পর এটা তাদের আরেকটি ঈদের মতো উদযাপন তারা বলছেন। এবং আমি অনেক নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, আসলে খুব চমৎকার একটি উৎসব মুখর পরিবেশে এই 75 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে। এবং বিশেষ করে নেতাকর্মীরা উচ্ছ্বসিত, তারা আওয়ামী লীগের অর্জনের কথা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কথা বলেছেন এবং তাদের এই যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগ এই দীর্ঘ যে জার্নি, 7.5 দশকে আওয়ামী লীগ বাংলাদেশ নির্মাণে এবং বাংলাদেশের উন্নয়নে এগিয়ে চলায় তারা যে অর্জন করেছেন সেগুলো বারবার করে কিন্তু নেতাকর্মীরাও বলেছেন, মঞ্চে যারা রয়েছেন নেতারা তারাও বলেছেন, কর্মীরাও বলেছেন। এক ধরনের শোভাযাত্রা প্রস্তুতির জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে শোভাযাত্রা শুরুর জন্য। এবং এক ধরনের আমরা বলতে পারি যে কিছুক্ষণ পরই শোভাযাত্রা এখানে শুরু হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শোভাযাত্রার জন্য অপেক্ষা করছেন এবং মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলবেন, তারপর আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হবে এই 75 বছর পূর্তির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে জানাচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ কমাতে সুরমা, কুশিয়ারা সহ সুনামগঞ্জের 20টি নদী ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে সিলেটে সুরমা নদী পরিদর্শন করে প্রতিমন্ত্রী জানান,
এর মধ্যে সুরমা নদীর 12 কিলোমিটার অংশ ড্রেজিং হয়েছে। বন্যার পানি নেমে গেলে শুরু হবে বাকি কাজ। এই সিলেটে যখনই বন্যা হয় আমরা আগাম বন্যার ব্যাপারেও আমরা সবসময় সজাগ থাকি। পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে আমরা সবসময় কাজ করি। বিগত বছরগুলোতে আমরা সেভাবে কাজ করেছি। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন সুরমা নদীতে 15 কিলোমিটারে 12 কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। বাকি কাজটা আমরা বন্যা আসার জন্য করতে পারি নাই। বাকি 3 কিলোমিটার আমরা পানি কমে গেলে করব। সিলেট সুনামগঞ্জের পানি নামছে, তবে বাড়ছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায়। 3 জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কুড়িগ্রামে ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। এদিকে 3 দিন আগে তিস্তায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 6 জন। উজানে নেমে আসা ঢলে মৌলভীবাজারের 7 উপজেলার 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে বড়লেখা, কুলাউড়া ও জুড়ি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর আগে অনেকবার বন্যা হয়েছে, তবে সারা মৌলভীবাজার জুড়ে এত বন্যা বা বৃহত্তর সিলেট জুড়ে এত বন্যা হয় নাই। প্রায় 5 থেকে 6 লাখ টাকার আমার ক্ষতি হয়েছে ভাই। আমার এখন গরু খেতে আসলে সব ধান ওখানে ফেলাই। হবিগঞ্জে বুধবার থেকে তলিয়ে নবীগঞ্জের 3 ইউনিয়নের বেশিরভাগ এলাকা। কুশিয়ারার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে 10,000 মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে আছেন 3 শতাধিক। নেত্রকোনায় কর্মাকান্দার পর সদর, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও দুর্গাপুরের অন্তত 120 গ্রাম বন্যার কবলে। গ্রামীণ রাস্তা তলিয়ে চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে 289টি আশ্রয়কেন্দ্র। জলের মধ্যে আমরা বসবাস করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট করতেছি। 2-3 দিনে বাড়ি বর্ষণ বৃষ্টিতে আমাদের গ্রামের অনেক বাড়িতে পানি উঠছে এবং গরু ছাগল নিয়ে অনেকেই অসুবিধার মধ্যে আছে। কুড়িগ্রামে তিস্তা ও ধওলার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। এদিকে বৃহস্পতিবারও নদী ভাঙনে 4 উপজেলার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। বৃষ্টিতে নদীর পানিতে আটকে যায়, আসতে পারি না, চলাফেরা হয়। ওখান থেকে এখানে আসছে, এখানেও পানি। তবে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশিরভাগ এলাকা থেকেই নেমে গেছে বন্যার পানি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরে বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে তো ইতিমধ্যে 10,000-এর বেশি মানুষ পানিবন্দী রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর নদী ভাঙনও তো হচ্ছে, ইতিমধ্যে শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনের ঝুঁকি রয়েছে এরকম কতগুলি এলাকা রয়েছে? ভাঙনের ঝুঁকি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে প্রায় 40টির মতো স্পটে কিন্তু কম বেশি নদী ভাঙন চলছে। এর মধ্যে 8 থেকে 10টি পয়েন্টে কিন্তু ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে এবং প্রতিনিয়ত কিন্তু ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে এবং এই বন্যা এবং নদী ভাঙনে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেগুলো কিন্তু যাওয়ার মতো তেমন একটি জায়গা নেই। তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং সড়ক সহ ফাঁকা জায়গায় আশ্রয় নিয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকায় কিন্তু চরগুলোতে নিচু এলাকায় ইতিমধ্যে পানি উঠতে শুরু করেছে এবং এই চরগুলোর যে ফসল, বিশেষ করে সবজির ক্ষেত এবং বাদাম সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। কৃষি বিভাগের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত প্রায় 1,500 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। বিশেষ করে তিস্তা অববাহিকার যে চরগুলো রয়েছে সেখানে পানি বেশি এবং বিশেষ করে তিস্তায় এই মুহূর্তে 55 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং প্রতিনিয়ত পানি কিন্তু বাড়ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে আগামীতে যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতির অবনতি হবে, কারণ প্রধান যে নদ আছে ব্রহ্মপুত্র সেটির পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ধরলা এবং দুধকুমার এটিরও পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে প্রায় 4 শতাধিক চর রয়েছে কুড়িগ্রামে। এই চরের বেশিরভাগ এলাকা কিন্তু এই নদীর তীরবর্তী এলাকা হওয়ার কারণে এগুলো কিন্তু পানি বাড়লেই আক্রান্ত হয় এবং প্রচুর লোক এখানে ক্ষতিগ্রস্ত হয়। খালেক, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নেত্রকোনার পরিস্থিতি জানাবেন। 120টি গ্রাম তো ইতিমধ্যে প্লাবিত হয়েছে, সেখানকার কি পরিস্থিতি, মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর রাস্তাঘাটও তো তলিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা কি স্বাভাবিক আছে? দেখুন, যে বাংলাদেশি মানুষের দুর্ভোগের কথা যেটি বলছিলেন, আমরা কিন্তু আসলে এই যে স্থানীয় যে প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদের সাথে যখন কথা বলি, প্রশাসনের কর্মকর্তারা কিন্তু বলছিলেন যে তারা ত্রাণ তৎপরতা স্থানীয় যে ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে চালাচ্ছেন। কিন্তু আজকে দুপুরে আমি নতুন করে প্লাবিত এলাকা যেটি বারহাট্টার যে একটি তেগরিয়া একটি গ্রাম রয়েছে রায়পুর ইউনিয়নে, সেখানে কিন্তু একটা হাসেদা বানু নামে এক মহিলা, বৃদ্ধ মহিলা,
তার বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু তিনি বলছিলেন যে কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন যে 4 দিন ধরে কিন্তু তার বাড়িতে পানি, তার কোলে একটি 1 বছরের নাতি শিশু ছিল, দেখে তিনি বলছিলেন যে তাকে আসলে একটু দুধ খাওয়াতে পারছে না, কারণ গরু তার যেটা ছিল সেটা কিন্তু আসলে ঘাস না খাওয়ানোর কারণে দুধ দিচ্ছে না। সে একটা দিনমজুর তার ছেলে, এরকম একটা অসহায় পরিবার। সে বলছিল যে চালের গুঁড়ো করে তার সাথে একটু চিনি মিলিয়ে কোনো মতে জাল দিয়ে শিশুটিকে খাওয়াচ্ছিল। এরকম কিন্তু আমরা বিভিন্ন যখন গ্রামে গিয়েছি বনবাসী মানুষদের কিন্তু আসলে এরকম একটা চিত্র দেখেছি, যদিও প্রশাসনের কর্মকর্তারা বলছিলেন যে তারা আসলে তৎপরতা করছে, কিন্তু বনবাসীরা কিন্তু আসলে অনেকেই অভিযোগ করছিলেন যে তাদেরকে কেউ কিন্তু দেখতেও যায়নি, এরকম একটি অবস্থা। আর আজকে কিন্তু আসলে একটু রোদেলা আকাশ, ঝলমলে রোদ উঠেছে, যে কারণে কলমাকান্দায় কিন্তু যে পানির যে বাড়তি 45 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে, সেখানে কিন্তু একটু স্থিতিশীলতার দিকে আসছে। মানুষের বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে নতুন এলাকা যে প্লাবিত হয়েছে, মোহনগঞ্জ, বারহাট্টা, খালিয়াজুড়ি, এসব উপজেলা, যে হাওর অঞ্চলের যে উপজেলা রয়েছে, সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্র কিন্তু 35টি পরিবার সেখানে গিয়েছে। তো সেসব মানুষের কিন্তু আসলে রান্না করার যে খাবার, সেটার কিন্তু একটা সংকট আমরা দেখতে পেয়েছি, এবং মানুষের যে দুর্ভোগ, সেটা আসলে কিন্তু আসলে তারা খুব কষ্টে আছেন, বিপদে আছেন, এরকমটি কিন্তু তারা বলছিলেন। বিশেষ করে শিশু খাদ্য এবং সবচেয়ে বড় যে তারা দেখাচ্ছিলেন যে খাদ্য সংকট, এবং হাট বাজারের কথা যেটি বলছেন, মানুষ কিন্তু আসলে দোকানপাটে যেতে পারছে না, গ্রামীণ সড়কগুলো কিন্তু আসলে বেশিরভাগই পানিতে ডুবে গেছে। কুড়িগ্রাম এবং নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজার সদরে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মধ্যরাতে বাচ্চাখোনা এলাকায় এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, রাত 3টার দিকে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নির্বাক অপলক চোখে তাকিয়ে আছেন মমতাজ বেগম। একমাত্র ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধূ মাইমুনা আক্তারকে হারিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। ঘরে তার 5 কন্যা। নিহত পুত্রবধূ ছিলেন প্রথমবারের মতো 7 মাসের অন্তঃসত্ত্বা। ভারী বৃষ্টিপাতের রাতে ছেলেকে সতর্ক করেছিলেন মা। তিনি ছিলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন। যখন বেশি বৃষ্টি শুরু হলো, আমরা সবাই জেগে উঠেছি। ছেলেটার দরজাতেও ধাক্কা দিয়েছিলাম, কিন্তু ওঠেনি। এর মধ্যে ধস নামলো। রাত তখন 3টা। হঠাৎ প্রতিবেশীদের কাছে খবর আসে পাহাড় ধসে মাটি চাপা পড়েছেন ছেলে আনোয়ার ও তার স্ত্রী। তুমুল বৃষ্টির মধ্যেও ছুটে যান প্রতিবেশীরা। মাটির নিচ থেকে উদ্ধার কাজে লেগে পড়েন। 8 ঘন্টার চেষ্টায় মাটি সরিয়ে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। পাহাড় যখন পড়ছে তখন একটা নিকট একটা আওয়াজ, তখন এর চাচি এসে বলে আমার ছেলে হারে তলে পড়ে গেছে। মাটির নিচ থেকে চাপা পড়ে আছে, এখান থেকে ওদেরকে তুলে ফেলছি, আমরা উদ্ধার করছি মানুষজন দেখে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র। ভারী বৃষ্টিপাতে মানুষকে সচেতন করলেও অনেকেই নিজেদের বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না বলে জানান তিনি। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে মাইকিং করি, তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাই। তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। কক্সবাজার পৌরসভায় অন্তত 10,000 মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়ার 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশু সহ 10 জন নিহত হয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের 2 প্রকৌশলীর বিরুদ্ধে। এর মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্তদের একজন জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত এবং অন্যজন বদলি হওয়া সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া ভিডিওটি ঈদের আগের বলে ধারণা করা হচ্ছে। 5 মিনিটের ভিডিওতে দেখা যায় কাঞ্চন কুমার ও আব্দুল কুদ্দুস কক্ষে থাকা ঠিকাদারের সাথে ঘুষের পরিমাণ নিয়ে দরাদরি করছেন। বেশ কিছুক্ষণ পর প্রকৌশলীদের চাহিদা মোতাবেক টাকা দেন ঠিকাদার। তবে এই বিষয়ে জানতে উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিতের নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। ঈদের পর বাজার এখনও না জমলেও বেড়েছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম। এছাড়া চাহিদা বাড়ায় বেড়েছে মুরগির দামও। বরিশালে আলু, পেঁয়াজ, কাঁকরোল সহ সব ধরনের সবজির দাম বাড়তি। 70 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। একই চিত্র চট্টগ্রামে, বেড়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম।
অন্যদিকে ডিমের ডজন 5 টাকা কমে বিক্রি হচ্ছে 165 টাকায়। রাজশাহী ও খুলনাতে কাঁচামরিচ কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা। এছাড়া চাহিদা বাড়ায় বেড়েছে মুরগির দামও। 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। সরবরাহ কম থাকার কারণে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। আর কাঁচা জাল ওরকম 180-200 এরকম এদের আগে বিক্রি হয়েছে, আর আলু বিক্রি হয়েছে 60 টাকা, সে আলু এখন 65-70 টাকা। পেঁয়াজ দাম অনেক বাড়ছে, আগে ছিল 40 টাকা কেজি, তারপর 60 টাকা কেজি, এখন 90 টাকা কেজি, আজকে বাজারে 90 টাকা কেজি। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউনো শেখ জাহিদ হাসান প্রিন্সের প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুতের কর্মচারীরা। সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলা পরিষদ চত্বরের কোয়ার্টারের বিল 25 মাস বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এ সময় ইউনোর নির্দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ইকবাল হোসেনকে খুঁটির সাথে বেঁধে রাখে আনসার সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে ইকবাল হোসেনকে ছেড়ে দেয় তারা। এই ঘটনায় ইউনোকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের দাবি জানান তারা। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 5 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 23 জন। টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট কারের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হন। সকাল 10টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনায় আহত হন আরও 8 জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। এদিকে ভোররাতে রংপুরের পীরগঞ্জে 2 বাসের সংঘর্ষে এক বাস যাত্রী নিহত হন, আহত হন 5 জন। ফরিদপুরে মধুখালীতে বাসের ধাক্কায় নিহত হন ইজি বাইকের 2 যাত্রী, আহত হন আরও 10 জন। এই ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে বাসটি। প্রায় 55 কোটি টাকা ব্যয়ে খননেও পানির স্রোত ফেরেনি সাতক্ষীরার নদ মরিচচাপে। তার উপর খননের মাটি পাড়ে তুলে রাখায় বর্ষায় ফের নদী ভরাট হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর মধ্যে আছে নদী তীর দখলের মহোৎসব। দখলদার উচ্ছেদের পাশাপাশি পরিকল্পিতভাবে নদী খননের তাগিদ বিশেষজ্ঞদের। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার জলবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মরিচচাপ নদ। এছাড়া কমপক্ষে 1000 বাগদা ঘিরে লবণ পানি তোলার জন্য এই নদী একমাত্র অবলম্বন। তাই গুরুত্ব বিবেচনায় 3 বছর আগে শুরু হয় 55 কোটি টাকা ব্যয়ে মরিচচাপ নদ খননের কাজ। এই নদে 35 কিলোমিটার অংশে খননের কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। স্থানীয়রা বলছেন, খননের পরও স্রোত ফেরেনি একসময় প্রমত্ত এ নদে। এছাড়া খনন করা মাটি ফেলে রাখা হয়েছে পাড়েই, ফলে বর্ষা মৌসুমে এই মাটি ধুয়ে ফের ভরাট হবে নদী। নদীটা যখন কেটেছিল জোয়ার ভাটা হবে বিদায় কেটেছে, কিন্তু এই জোয়ার ভাটা হয় না, খালি জোয়ার আসে। 10-12 ফুট পাবড়ি উঁচু দেখাইছে, পাবড়ির থেকে ওরা গভীরতা দেখাইছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মূলত গভীরতা হয় নাই। এদিকে নদের পাড় দখলে উঠে পড়ে লেগেছে একটি চক্র। বেড়িবাঁধের ধারে বানানো হচ্ছে বাড়ি, কোথাও আবার বেড়িবাঁধ কেটে পানি ঢোকানো হচ্ছে ঘেরে। গরিব মানুষ যারা আছে তারা দখল সূত্রে আছে, অনেকে বড় লোকও আছে দখল সূত্রে। ও কাটা না, ওর পরে খোললে একটা পাইপ দেওয়া আছে, বুঝছেন, পাইপটি দিয়ে জল সরে ওঠে। খোলপেটুয়া ও ইছামতির সঙ্গে সংযোগ সৃষ্টি না করলে মরিচচাপ নদকে বাঁচানো যাবে না, মত বিশেষজ্ঞদের। খোলপেটুয়ার সাথে যদি ইছামতির প্রবাহটা যুক্ত করা যায়, সেটা হবে সবচেয়ে বড় কাজ। সেই কাজটা করতে পারলে আর এত টাকা বরাদ্দ লাগবে না। দখলবাজ উচ্ছেদে তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মরিচচাপকে ইছামতির সাথে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যে দখলগুলো সেগুলো পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে। এছাড়াও মরিচচাপ আর তার পাশাপাশি যে রিভার সিস্টেম নেটওয়ার্ক, সেটি পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আরও যেসব নদী আমাদের খনন করা দরকার, সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। সরকারি অর্থের অপচয় রোধে পরিকল্পিতভাবে নদী খননের পাশাপাশি দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য নিয়ে 2 গ্রুপের সংঘর্ষের জেরে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে ভয়ে ঘরবাড়ি ছেড়েছেন প্রতিপক্ষের লোকজন। নিহত কাজী ফারুক আহমেদ শাহজাহান মনা গ্রুপের সমর্থক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে প্রতিপক্ষ ইসমাইল কোম্পানির সমর্থকেরা সবাই গা ঢাকা দিয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরুদ্ধে ইসমাইল কোম্পানি এবং
শাহজাহান মোনা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এক পুলিশ সদস্য সহ আহত হন 5 জন। সংযোগ সড়ক তৈরি না হওয়ায় দীর্ঘদিন ধরে সেতুর সুবিধা পাচ্ছেন না মানিকগঞ্জের ঘিওরে 30 গ্রামের মানুষ। কালীগঙ্গা নদীর ওপর 34 কোটি টাকায় 2 বছর আগে সেতুর কাজ শেষ হলেও শুরুই হয়নি 630 মিটার দীর্ঘ সড়কের কাজ। তবে এলজিইডি বলছে জটিলতা কেটে গেছে, শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ শুরু হবে। 2022 সালের জুনে কালীগঙ্গা নদীর উপর সংযোগ সড়ক সহ এই সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। সেতুর কাজ শেষ হলেও এখনও নির্মাণ হয়নি সংযোগ সড়ক। সেতুর দুই পাশে 630 মিটার সংযোগ সড়ক নির্মাণে 4.96% জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এতে সংযোগ সড়ক নির্মাণ থমকে গেছে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন 30 গ্রামের মানুষ। ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজে লাগতেছে না। এখন ব্রিজটা চালালে সে হয়তো রিক্সাওয়ালা রিক্সা পাইলো, নাকি গাড়িওয়ালা গাড়ি চালাইলো, অনেক লোক তো যাতায়াত করে এই জায়গায়। এই সারা দেশে এত সব জায়গায় উন্নত হইতেছে, এই জায়গাটা ব্রিজটা ব্রিজটা এখনো হইতেছে না। জমির মালিকরা বলছেন বরাদ্দের টাকা না পাওয়ায় তারা জমি ছাড়ছেন না। জমি দিতে বাধ্য, কিন্তু আমার টাকা দিয়ে নেবো, টাকা ছাড়া কেউ জমি মাটি ফেলে করে দেব না। এলজেডির প্রকৌশলী জানান, সেতুর সংযোগ সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ জটিলতা কেটে গেছে। কাজ শেষে 6 মাসের মধ্যে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। অধিগ্রহণের জটিলতা ছিল, সেটা কেটে গেছে। প্ল্যানিং করে ফেলেছি, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। সংযোগ সড়ক নির্মাণের জন্য সেতু নির্মাণ প্রকল্পের সময় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিরল প্রজাতির একটি ইয়েলো বেলিড সি স্নেক উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। গতকাল ঝাউবন সংলগ্ন ট্যুর সৈকত থেকে সাপটি উদ্ধার করা হয়। অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা জানান, দুপুরে ট্যুর গাইডদের মাধ্যমে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে ছুটে যায় দলটির সদস্যরা। পরে ট্যুর গাইড ও স্থানীয়দের সহায়তায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সহায়তায় বনে অবমুক্ত করা হয় সাপটি। বন কর্মকর্তারা জানান, এই প্রজাতির সাপ সচরাচর বাংলাদেশে দেখা যায় না। ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই বলেও জানান তিনি। ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ ব্রি 105 জাতের ধান এই প্রথম সফলভাবে চাষ হয়েছে খুলনায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই ডায়াবেটিক ধান রয়েছে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট। পুষ্টিকর উচ্চ ফলনশীল এই জাতের ধান আগামীতে বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। খুলনার ডুমুরিয়ার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান, তিনি এবছর 4 বিঘা জমিতে চাষ করেছেন বিরি 105 অর্থাৎ ডায়াবেটিক ধান। দেখতে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি আলাদা। এই ধানের চাল লম্বা ও চিকন। মাঠে বীজ লাগানোর পর 150 দিনের মধ্যে ধান সংগ্রহ করা যায়। এই ধান চাষে কীটনাশক খরচ যেমন কম, তেমনি সেচও লাগে কম। অন্য অন্য ধানে যেরকম কীটনাশক বা ছত্রাক স্প্রে করতে আমার বিঘা প্রতি 2000 টাকা খরচ হয়, সেখানে আমার 3 বিঘা জমিতে 6000 টাকা খরচ হতো অন্য ধান করতে গেলে। এই ধানে ফলন বেশি হওয়ায় অন্যান্য কৃষকরাও তা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিরি 105-এর ফলনটা এই বছর আমরা খুবই ভালো দেখছি এবং এর রোগ বালাই কম। কৃষি কর্মকর্তারা বলছেন, ধানটিতে জিআই এর মান 55, চালে অ্যামোলাইজের পরিমাণ 27%, প্রোটিনের পরিমাণ 7.3%। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এই কারণেই একে ডায়াবেটিক ধান বলা হচ্ছে। আমরা সাধারণ ভাতের কথা চিন্তা করি, তার তুলনায় কিন্তু অনেক কম। তাহলে মানুষ কিন্তু এটা খাওয়া দাওয়া খেলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের যে গ্লুকোজ লেভেলটা বাড়ে সেটা কিন্তু ওইভাবে বাড়বে না। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, দেশে ও বিদেশে এই ধানের চালের বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে। এটা একটা হলো আমাদের দেশেই তো মার্কেট আছে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের একটা দেশে মার্কেট আছে, এবং এটা যদি আমরা মনে করি বাহিরে রপ্তানি করবো ডায়াবেটিক ক্রাইসিস হবে, সেটারও কিন্তু একটা বিশাল ভ্যালু আছে। বিরি 105 একটি উচ্চ ফলনশীল জাতের ধান, যার বীজ কৃষকরা নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবেন। ফলে কৃষককে বীজের জন্য অন্য দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না।
অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজশাহীতে পালিত হলো 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এবারে স্লোগান নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম। সকাল 6:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম অডিটোরিয়ামে যোগব্যায়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার স্বাগত বক্তব্য দেন। তুলে ধরেন যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের প্রসারের বিভিন্ন দিক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।